শান্তি উদ্যোগের অচলাবস্থায় আবারও সংঘাতে জড়ালো ইরান ইসরায়েল। পাল্টাপাল্টি হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে তেহরানের সাড়া। বাজেটে সামাজিক নিরাপত্তায় জোর দেবে সরকার, বাড়ছে সুবিধাভোগী ও বরাদ্দ। পুরনো কর্মসূচি চালু রেখেই হবে নতুন কার্যক্রমের বাস্তবায়ন। যারা অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত তারাও কিন্তু এই পূর্ণ জীবনচক্রকাল ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে স্থান পেয়েছে। আমরা বিজিবি সীমান্তের জনসাধারণ এবং বিজিবি সমন্বয়ে কঠিন প্রতিরোধ কল্পে সদয় সর্বদা প্রস্তুত রয়েছি। বিজিবির কঠোর অবস্থানের মুখে রাতের আঁধারে ৩ শতাধিক মানুষ সরিয়ে নিল বিএসএফ। ভারতকে ডজন খানেক চিঠি দেওয়ার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই, পরবর্তী পরীক্ষা জানুয়ারিতে নেয়ার পরিকল্পনা। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হবে নতুন ৪টি বিষয়। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের পদ নিয়ে বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সহ দুপক্ষের অর্ধ শতাধিক আহত। .৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইনের মিন্দানাও প্রদেশ। ১৯ জনের মরদেহ উদ্ধার, আফটার শকে ধসে পড়ে ক্ষতিগ্রস্ত ভবন। শুভেচ্ছা সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দফায় দফায় সমঝোতা আর আলোচনার উদ্যোগ ভেস্তে দিয়ে আবারও সংঘাতে জড়ালো ইসরায়েল ইরান। সোমবারও ইসরায়েলের বিমান ঘাঁটি, বন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পাল্টা জবাব দেয় ইসরায়েলও। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানা ও পররাষ্ট্র মন্ত্রণালয় টার্গেট করে ব্যাপক হামলা চালায় আইডিএফ। এমন পরিস্থিতিতে দুপক্ষকেই হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয় তেহরান। ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হাইফা বন্দরকে লক্ষ্য করে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। সোমবার ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দফায় দফায় সমঝোতা, বৈঠক আর যুদ্ধবিরতি আলোচনার উদ্যোগ দূরে ঠেলে আবারও সংঘাত ইরান ইসরায়েলের মধ্যে। রোববার গভীর রাত থেকে শুরু হয় এই হামলা। টার্গেট করা হয় দেশটির উত্তরাঞ্চলকে, যার মধ্যে নেভাতিম ও তেল নভ ঘাঁটি ছিল আইআরজিসির মূল লক্ষ্য। এখন পর্যন্ত ইসরায়েলের জ্বালানি কেন্দ্র, পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরি এবং বেশ কিছু বেসামরিক অবস্থানকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। লেবাননে আগ্রাসন অব্যাহত রাখার জবাবেই এ হামলা বলে জানিয়েছে আইআরজিসি। সতর্কবার্তার পরও শিশু হত্যাকারীরা সব লাল রেখা অতিক্রম করে বৈরুতে হামলা চালিয়েছে। তারা ওই অঞ্চলে আক্রমণের পরিধি বৃদ্ধি কিংবা ইরানকে জবাব দেওয়ার চেষ্টা করলে আরও কঠোর আঘাতের মুখোমুখি হবে ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে। অন্যদিকে রাজধানী তেহরানের পাশাপাশি পশ্চিম ও মধ্য ইরানের বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তু টার্গেট করে ইসরায়েল। হামলা চালানো হয়েছে দক্ষিণ পশ্চিমের বন্দরনগরী মাসহারের কারুন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে। শক্তিশালী বিস্ফোরণ আঘাত হেনেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়েও। পাল্টাপাল্টি হামলার পর তেহরান তেল আবিব দুপক্ষকেই দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, পাল্টাপাল্টি হামলার মাঝেও চলছে শান্তি আলোচনার তৎপরতা। ইরান ও ইসরায়েল দুই পক্ষ একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাচ্ছে। শান্তির প্রতিষ্ঠায় চূড়ান্ত আলোচনা এগিয়ে চলেছে, যদি না কারো পক্ষ থেকে কোনো রকম অজ্ঞতা এই পথে বাধা হয়ে দাঁড়ায়। সবকিছু খুব দ্রুত গতিতে এগোবে বলে আশা করছি। যদিও চলমান সংঘাতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছে ইরান। এরই মধ্যে আপাতত যুদ্ধবন্ধের ঘোষণা এসেছে তেহরানের পক্ষ থেকে। তবে ইসরায়েল বাড়াবাড়ি করলে আবারও দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। مدیر کل آژانس
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে ইরানে ইসরায়েলিদের এই হামলার প্রত্যক্ষ দায় যুক্তরাষ্ট্রের। আমাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার বৈধ অধিকার নিয়ে যে কোনো হামলার খবর সাহসিকতার সাথে প্রকাশ করে। যে কোনো অস্থির পরিস্থিতিতে সবসময় অপরপক্ষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর বিষয়ে সদা সতর্ক অবস্থান নিয়ে আসছে। এদিকে হামলার জেরে বন্ধ করে দেওয়া হয় ইরানের আকাশসীমা। নিরাপত্তা শঙ্কায় বন্ধ ঘোষণা করা হয় ইরানের পশ্চিমাঞ্চল, ইরাক ও সিরিয়ার ফ্লাইট চলাচলও। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোদমে সক্রিয় করার কথাও জানিয়েছে তেহরান। এ অবস্থায় দুপক্ষের মধ্যে সংঘাতের ধাক্কা লাগে হরমুজ প্রণালীতেও। আবারও স্থগিত হয়ে যায় গুরুত্বপূর্ণ নৌপথটিতে জাহাজ চলাচল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিও। ইসরায়েলের সব ধরনের নৌযানের জন্য লোহিত সাগরে অবরোধের হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। গুরুত্বপূর্ণ এই জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলে লক্ষ্যবস্তু করা হবে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকে, এমন সতর্কবার্তাও দিয়েছে। সোমবার ইসরায়েলে হামলার খবর নিশ্চিত করে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন হুতির সামরিক মুখপাত্র। জানান, ইসরায়েলের যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দিতে পুরোদমে প্রস্তুত হুথিরা। তবে পাল্টাপাল্টি হামলায় ফের মাথাচাড়া দিয়ে ওঠা অস্থিরতায় হরমুজের মতোই অচলাবস্থার সৃষ্টি হতে পারে গুরুত্বপূর্ণ এই জলপথেও, যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্ববাজারে, আশঙ্কা বিশ্লেষকদের। ইরানের হামলার পরপরই নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপের পরেই এই উচ্চ পর্যায়ের বৈঠকটি ডাকেন নেতানিয়াহু। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তেল আবিব কিংবা হোয়াইট হাউস। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার পক্ষে মত দেন। এরই লক্ষ্যে নেতানিয়াহুকে পাল্টা পদক্ষেপ না নিয়ে আরও কয়েকদিন ধৈর্য ধরার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে নতুন হামলার খবর পাওয়ার পরবর্তী 1 ঘন্টার মাঝে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানির বাজার। এরই মাঝে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম 3.63% বেড়ে ব্যারেল প্রতি এখন দাঁড়িয়েছে $96.75। অন্যদিকে ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে 3.35%, ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $93.89। আর যুদ্ধ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কায় জ্বালানি পরিবহনের নৌরুটগুলো বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর গেল কয়েক মাস ধরেই অস্থিতিশীল বৈশ্বিক জ্বালানি বাজার। কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর তেজগাঁয়ের নাবিস্কো মোড়ে প্রায় 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে গার্মেন্টস কর্মীরা। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রিয়াজ, আন্দোলনকারীদের দাবি কি ছিল জানাবেন? এখনো মনে হচ্ছে তারা সেখানে অবস্থান করছেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? নিশ্চয়ই তারা আসলে এটি নাসা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং সেখানে শ্রমিকরা যেটি অভিযোগ করছেন এবং তারা বলছেন যে 31 তারিখ পর্যন্ত তাদের ছুটি ছিল এবং মে মাসের তার যে বকেয়া সেই বকেয়াটি দেওয়া হয়নি এবং তারা বলছেন যে ছুটির পরে এসে তারা কারখানাটি বন্ধ দেখতে পান এবং সেখানে তারা যোগদান করতে গিয়েও যোগদান করতে পারেনি। পরবর্তীতে এই নিয়ে মালিকের সঙ্গে তাদের বেশ কয়েক দফা আলোচনা হয় এবং মালিক কোনো ধরনের তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা না করেই তাদের যে প্রতিষ্ঠান বা গার্মেন্টসটি সেটি বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে গেল 4 তারিখে তাদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভা অনুযায়ী শ্রমিকদের যে পাওনা ছিল মে মাসের যে বকেয়া বেতন সেটি দেওয়ার কথা ছিল, পরিশোধ করার কথা ছিল, কিন্তু পরিশোধ না করে তারা কালে বিলম্ব করায় আজকে মূলত তারা বিকেল 4টার পরেই 4টার মধ্যে আবারও একটি সময়সীমা নির্ধারণ করা ছিল। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আজকে বিকেল 4টার পর থেকে তারা নাবিস্কো মোড়ে অর্থাৎ মহাখালী থেকে তেজগাঁও যে রাস্তার সড়ক রয়েছে সেই সড়কটির নাবিস্কো মোড়ে তারা অবরোধ করে এবং অবরোধ করার পর মূলত দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর এটি ছেড়ে দেওয়া হয়েছে। সেটি ছেড়ে দিয়ে মূলত সেই নাসা গ্রুপ যেটি রয়েছে সেখানকার যে মূল কার্যালয় অর্থাৎ হেড অফিস সেই মূল কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে মালিকপক্ষ অর্থাৎ শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি এসে এটি সমঝোতা না করে অর্থাৎ তাদেরকে বকেয়া বেতন যেটি রয়েছে সেই বকেয়া বেতনটি পরিশোধের নির্দিষ্ট কোনো আশ্বাস না দেয় বা বকেয়া বেতনটি পরিশোধ না করে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এই কর্মসূচিকে তারা আরও দীর্ঘায়িত করবেন বলে জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রিয়াজ। নানা সংকটে দরিদ্র হচ্ছে মানুষ।
সংসারের ব্যয় মেটাতে দেশের বিপুল সংখ্যক মানুষেরই হিমশিম অবস্থা, তাই সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে সরকার। বাড়ছে সুবিধাভোগী এবং বরাদ্দের পরিমাণ। পুরনো কর্মসূচি চলমান রেখে নতুন কার্যক্রম বাস্তবায়ন হবে, যার অন্যতম ফ্যামিলি কার্ড। শুধু এই কর্মসূচিতেই বরাদ্দ 12,500 কোটি টাকা। কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতেও বাজেটে এবার বরাদ্দ রাখা হতে পারে। সহকর্মী রিমন রহমানের রিপোর্ট। যতই দিন যাচ্ছে কঠিন হচ্ছে রোজিনা আক্তারের বেঁচে থাকা। স্বামী আর নিজের সীমিত আয়ে 2 সন্তান নিয়ে প্রতিনিয়তই চলছে জীবন সংগ্রাম। রাজধানীর একটি বস্তির ছোট্ট এক কামরায় 4 জনের বসবাস। সরকারের সামাজিক নিরাপত্তামূলক শতাধিক কর্মসূচি এতদিন চলমান থাকলেও এই পরিবার পায়নি কোনো সুবিধা। কিন্তু নতুন সরকারের উদ্যোগে ছিঁড়েছে ভাগ্যের শিকে। মিলেছে ফ্যামিলি কার্ড, পেয়েছেন 2,500 টাকা। কিছুটা স্বস্তি মিললেও তা কি যথেষ্ট? 2,500 টাকা দেখা যায় আমি 25 কেজি চাউল কিনতাম। আমার মাসে মনে করেন চাউলটা করে মেয়ের পড়ার খরচাটা, মনে করেন চাল না কিনলে মেয়ের মাদ্রাসা পড়াটা খরচাটা, এদিক দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। মনে করেন আমাকে বাড়ি ঘর নাই, অস্থায়ী জীবন বস্তির মধ্যে থাকে। বস্তি ভাঙ্গা দিলে তো আর আমাকে ঠিকানাই নেই। মূল্যস্ফীতি এবং আয়ের পথ সংকুচিত হয়, দরিদ্র হচ্ছে মানুষ। দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া অনেকেই ঘুরে দাঁড়াতে পারছে না। নতুন বাজেটে পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা বলয়ে আনতে চায় সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দেয়া হচ্ছে গুরুত্ব। 1 বছরে সুবিধাভোগী বেড়ে দাঁড়াবে 41 লাখ। বাড়তি বরাদ্দ লাগবে প্রায় 12,500 কোটি টাকা। 42 লাখ কৃষককেও কার্ড দিতে চায় সরকার। বাড়ানো হবে বয়স্ক ভাতার ব্যাপ্তিও। সুফলভোগী এখন 62 লাখ। তবে পর্যায়ক্রমে সাধারণ এবং 90 বা তদূর্ধ্বদের মাসিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীতাদেরও সুবিধাভোগী এখন 29 লাখ মানুষ। পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে মাসিক ভাতার পরিমাণ। প্রতিবন্ধী ভাতায় বাড়বে সুফলভোগী, বাড়বে ভাতার পরিমাণও। একই সঙ্গে শিক্ষা ভাতাতেও অর্থাৎ উপবৃত্তিতে 4টি ধাপে বাড়তে পারে ভাতার অঙ্ক। সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি, যেটি জীবন চক্র ভিত্তিক, অর্থাৎ হচ্ছে যে প্রসূতি মায়ের থেকে শুরু করে শিশু, কিশোর, যুবক, বয়স্ক মানুষ একদিকে যেমন আছে এই সুরক্ষা কর্মসূচিতে, তেমনি যারা অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত তারাও কিন্তু এই পূর্ণ জীবনচক্রকাল ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে স্থান পেয়েছেন। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, হৃদরোগে আক্রান্তদের সহায়তা দিতে বাজেটে বরাদ্দ রাখে সরকার। এবার বাড়ছে সেই বরাদ্দের পরিমাণ। বাড়বে উপকারভোগীর সংখ্যাও। বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ও অন্যান্য ভাতার পরিমাণও বৃদ্ধির চিন্তা আছে। সেক্ষেত্রে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, শহীদ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সুফলভোগীদের সুবিধা বাড়বে। আমরা একটা কল্যাণকর রাষ্ট্রের ভিত ইতিমধ্যেই স্থাপনের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন লক্ষ্য করছি। যুবকদের মধ্যে কর্মসংস্থানহীনতা, সেটা একটা এমন এক পর্যায়ে গেছে যেটা অসহনীয়। সেখান থেকেও মুক্ত হওয়া দরকার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক ভাতায় তেমন পরিবর্তন আসছে না, তবে বাড়বে উপকারভোগীর সংখ্যা। মাসিক সর্বোচ্চ 5,000 টাকা করে 3 মাস কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতে বাজেটে রাখা হতে পারে বরাদ্দ। এই সরকার অনেক কার্ড ইত্যাদির কথা বলছে, কিন্তু ওখানে মূল 2টা কাজ। একটা হচ্ছে আর্থিক সক্ষমতার একটা বিষয় আছে, যোগান দেওয়ার। দ্বিতীয় হচ্ছে এখানে যেন লিকেজ না হয়, মানে যার পাওয়ার কথা সে পায় না। অ্যাকচুয়ালি ওই প্রাতিষ্ঠানিক দুর্বলতাটাও অ্যাড্রেস করা দরকার। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা এমন কার্যক্রমে শক্ত তদারকি প্রয়োজন। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের টেনে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বর্তমানে শতাধিক কর্মসূচিতে ব্যয় হচ্ছে লক্ষাধিক কোটি টাকা। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে সঠিক ব্যক্তি নির্বাচন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের 3টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 321 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের বকবান্থা এবং ঝাউবাড়ি সীমান্তে 300 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না, এমন তৎপরতা বন্ধে ভারতকে 10-12 বার চিঠি দেওয়া হয়েছে।
রোববার মধ্যরাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তে সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে দুটি ট্রাকে করে প্রায় ৩০০ মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। ভারতের বিএসএফ প্রায় ৩০০ লোক বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের বিজিবি, গ্রামবাসী, খেওয়ারচর, বকবান্ধা, আলগাচর সব লোক মিলে সারা রাত আমরা পাহারা দিয়ে রক্ষা করি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে ৪ দিনের মাথায় ১০ জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। লাইটগুলো অফ করার পরেই তো দেখা যায় আনুমানিক 2টা 30 মিনিট হবে। এই সময় তারা আবার তাদেরকে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিজিবি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই যে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরাহা করে আমাদের দেশে তো আমাদের দুঃখ নেই। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা 11 জনকে দুদিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত ৩টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। সকালে এসে দেখতেছি যে আমরা পরিস্থিতি স্বাভাবিক। আমাদের বর্ডার বিজিবি আমাদের এখানে প্রচুর নজরদারিতে রেখেছে তারা। সকালে এসে দেখতেছি আবার লাইট বন্ধ, তারপরে সকালে এসে দেখতেছি মানুষজন কেউ নাই। বিজিবিরা ছিল আর থাকার পরে আমরা তো রাত্রে দেখছি ছিল, আর রাত্রে তখন ভারতের লাইট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর একদম সকালে আসছে দেখছি আর লোকজন নাই, কিছু নাই, আর ভারতের বিএসএফও নাই। এদিকে গত কয়েকদিনের পুশিন চেষ্টার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, পুশিন মেনে নেওয়া হবে না। এই তৎপরতা বন্ধে এ পর্যন্ত ভারতকে ১০-১২টি চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা তার। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। এছাড়া মেহেরপুর, সুনামগঞ্জ, লালমনিরহাটের সীমান্তগুলোতেও বিএসএফের পুশিন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। জারিন অর্নি, যমুনা নিউজ। সাইবার সুরক্ষা আইনে সংশোধনী আনছে সরকার। সংসদে ৭১ বিধিতে আনা প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, এরই মধ্যে আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। মন্ত্রী বলেন, এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার বন্ধের বিধান যুক্ত হবে এতে, আর যেখানে সরকারি কর্তৃপক্ষের হাতে কন্টেন্ট অপসারণের সুযোগ রাখা হবে। পাশাপাশি জুয়া, বেটিং বন্ধের বিধান করা হবে। এছাড়া স্থানীয় উন্নয়নে আওয়ামী লীগের কন্ট্রাক্টরদের ঠেকাতে আইন পরিবর্তনের কথা জানিয়েছে এলজিআরডি মন্ত্রী। সরকার পরিবর্তন হলেও আড়ালে থেকে স্থানীয় উন্নয়ন কাজের দায়িত্ব পান পুরনো ঠিকাদাররা। সংসদে এমন অভিযোগ করেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন। গ্রামীণ উন্নয়ন কাজে স্থানীয় ঠিকাদারদের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। একজন ফ্যাসিস্টের লোক যখন ইজিপ্টে অংশগ্রহণ করে, সে সহজে কাজটা পেয়ে যায়, কারণ তার ফাইল খুব স্ট্রং, তার প্রোফাইল স্ট্রং। ৭১ বিধিতে আনা নোটিশের উত্তরে এলজিআরডি মন্ত্রী বলেন, শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এই বিষয়গুলো আমরা অবগত আছি এবং আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমরা এই আইনটার কিভাবে রিভিউ করে সঠিক লোকেরা যেন পায় সেটা আমরা বিবেচনা করব। সীমিত পদ্ধতিতে LTM শুধুমাত্র জেলার ঠিকাদারগণ অংশগ্রহণ করে থাকেন। এই পদ্ধতিতে জেলার বাইরের ঠিকাদারদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। নতুন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার নিয়ে নোটিশ দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বলেন, বাড়ছে অপপ্রচার ও চরিত্র হননের ঘটনা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঠেকাতে সাইবার সুরক্ষা আইনে সংশোধন করা হবে। সেটা আসলে মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। আজকে সকালে এই বিষয়ে আমি একটা আইনি
সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। পাশাপাশি আইন করে কন্টেন্ট অপসারণের ক্ষমতাও নিতে চায় সরকার। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, প্রযুক্তি প্ল্যাটফর্ম সমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময় সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে এবং বাহিনীকেও এই সমস্ত তথ্য উপাত্ত অপসারণ, ব্লক এবং স্থানান্তর করবার জন্য আমরা ব্যবস্থা রাখব। আশা করছি সংসদের এই সেশনে আইনটা আনতে পারব। ফাইনাল স্টেজে আছি। জুয়া প্রতিরোধ আইন, এগুলো ব্যবহার করে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে তার সাথে মাদকও জড়িত। এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যাপক সম্ভাবনা থাকার পরও আগের সরকারের ভুল নীতির কারণে চামড়া রফতানি হয় নামমাত্র। বিএনপি সরকার ইটিপি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে, যা চামড়া রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20 জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেছেন, পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছরের 7 জানুয়ারি থেকে। সংস্কৃতি ও ক্রীড়া সহ নতুন 4টি বিষয় আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ ও 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। আর প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, 180 দিনের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা দেওয়ার পাইলট প্রকল্প শুরু হবে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল 18,57,000-এর বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষ হয়েছে 20 মে, এখন চলছে ব্যবহারিক পরীক্ষা, আর ফল প্রকাশ করা হবে আগামী 20 জুলাই। পরবর্তী এসএসসি পরীক্ষা ঘোষিত 7 জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এসএসসি এক্সাম তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে জুন 2026। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মিন টাইম আপনারা রিয়্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না। সচিবালয়ে শিক্ষা খাতের 4 বিভাগে সরকারের নেয়া নানা উদ্যোগ, সংস্কার ও শিক্ষকদের অবসর ভাতা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা। শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে করতে চায় সৃজনশীল ও কর্মমুখী। সেই লক্ষ্যে সংশোধন হচ্ছে পাঠ্যক্রম। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে সংস্কৃতি, ক্রীড়া, কারিগরি শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। একটা জটিল সময়ের ভিতর আমরা যেভাবে শিক্ষা কারিকুলামটাকে ঢেলে সাজাতে চাই, সুনাগরিক থাকবে, নৈতিক এবং পারিবারিক শিক্ষা থাকবে, মূল্যবোধ থাকবে, দক্ষতা এবং যোগ্যতা থাকবে, ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি তৈরি করবে। উনি ব্যাখ্যা দিলেন, ক্লাস 4-এ আমরা কি ইন্ট্রোডিউস করছি, ক্লাস 6-এ কি ইন্ট্রোডিউস করছি, এটাকে সঠিকভাবে পরিমার্জন করে রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এর আগে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা ও পাটের ব্যাগ দেওয়ার পাইলট প্রকল্প নিয়ে বৈঠক হয় বস্ত্র মন্ত্রণালয়ে। 180 দিনের মধ্যে শুরু হবে প্রকল্পের কার্যক্রম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আমরা ফুল ইউনিফর্ম, মানে বাৎসরিকভাবে ফুল ইউনিফর্ম, জুতো, মোজা এবং ব্যাগের ব্যবস্থা করছি। সেগুলো পাইলট প্রজেক্টগুলো আমাদের সরকারের 180 দিনের আগেই এই পাইলট প্রজেক্টগুলো লঞ্চ হবে। পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফল হলে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। 2025 সালের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক কিনা তা জনগণই নির্ধারণ করবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে টিআইবি রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেননি সালাউদ্দিন আহমদ। বলেছেন,
পুলিশ আগের চেয়ে জনবান্ধব হয়েছে, মানুষের জন্য কাজ করে যাচ্ছে, আর এ কারণেই তাদের স্বীকৃতি দেওয়া উচিত। অনুষ্ঠানে রামিসা হত্যাকাণ্ড সহ 3 ঘটনায় পেশাদার ভূমিকার স্বীকৃতি হিসেবে 15 পুলিশ সদস্যকে পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সনদসহ প্রত্যেককে 20,000 টাকার সম্মানী দেওয়া হয়। আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্তে প্রশংসনীয় ভূমিকা রাখায় 3 জনকে আইজি ব্যাচ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। হাম ও উপসর্গে মৃত্যু থামছেই না। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 8 জনের প্রাণ গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1185 জন। হামের প্রাদুর্ভাব শুরুর পরে নিয়ে মোট 628 জনের প্রাণ গেছে, যার মধ্যে সিলেটে 66 জনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 55 জন, মোট চিকিৎসাধীন 270 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন, মোট চিকিৎসাধীন 112 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। জ্বর আছিল, জ্বর 2 দিন বাইয়া যে হাম বাড়াইছি, হাম বাড়াইও কালকে ভর্তি হয়েছে। প্রথমে হয়েছে কাপ, সর্দি, পেটলামা, হাসি, এর বাদে আইছে যে এটারে আপনার হাম রোগ। আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় জনস্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোকে যে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে তাতে সরকারি সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। সকালে সচিবালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, 6 নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশের জবাব দিতে আরও 2 দিন সময় দেওয়া হয়েছে। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম চালিয়ে ছোঁয়াচে রোগ হাম নির্মূল করতে চায় সরকার এবং ডেঙ্গু মৌসুম শুরুর আগেই মশাবাহিত রোগটি প্রতিরোধে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে সরকার। আরও বলেন, বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে। 140টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। আমরা মিনিস্ট্রি আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দেম। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার লোক। আমরা সময়টা না দিলে দে উইল গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট। কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। লাগেজে অতিরিক্ত ওজনের আড়ালে কোটি কোটি টাকার রাজস্ব লুটে নেয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা বহাল তবিয়তে আছেন। কুয়েত স্টেশনে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, বাড়তি টাকা নিয়ে অতিরিক্ত মালামাল বহনের সুযোগ দেন। এমনকি লোডশিটে ওজন কম দেখানোয় যাত্রীবাহী ফ্লাইটে নিরাপত্তাও পড়ে হুমকিতে। সম্প্রতি কুয়েত থেকে ঢাকা আসা ফ্লাইটে নিরাপত্তা শাখার ঝটিকা তদন্তে এমন চিত্র ধরা পড়লেও সেই অভিযুক্ত কর্মকর্তা এখনও কুয়েত স্টেশনেই বহাল। শুধু তাই নয়, ঢাকা থেকে একই পদে তার স্ত্রীও বদলি হয়েছেন। আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। Bangladesh 343 parking stand 5 with information kilo requesting clearance destination Kuwait. 23 জানুয়ারি 2026 কুয়েত থেকে বিমানের BG344 ফ্লাইট 193 যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেই দিন নিরাপত্তা বিভাগ ঝটিকা অভিযানে 14 যাত্রীর লাগেজ পরীক্ষা করে, যার মধ্যে 12 জনই নির্ধারিত ওজনের বেশি মালামাল বহন করছিল। এজন্য তাদের কাছ থেকে বাড়তি ফি নিলেও তা জমা পড়েনি বিমানে। কুয়েত স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহজাহান। কুয়েত থেকে ফ্লাইট যখন ঢাকায় আসে তখন ব্যাগেজ সেকশনে ইনচার্জ হিসেবে থাকেন শাহজাহানের স্ত্রী গ্রাউন্ড সার্ভিস বিভাগের শামীমা পারভিন। ঘটনার যখন তদন্ত চলছে তখনই শাহজাহানের স্ত্রী শামীমা পারভিনকে পদোন্নতি দিয়ে সেই কুয়েত স্টেশনেই ম্যানেজার পদে পদায়ন করা হয়, যদিও একই স্টেশনে স্বামী স্ত্রীর কাজ করার সুযোগ নেই। অভিযোগ তদন্তের সময় একই স্টেশনে স্ত্রীর পদায়নকে রহস্যজনক বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতি বা স্বজনপ্রীতি সবসময় এটা ব্যাপারে প্রশ্ন উত্থাপন হয়ে আসছে এবং এ ব্যাপারে কোনো দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা
হয় না দেখে কিন্তু এখানে নানা রকম অন্যায় করে মানুষ পার পেয়ে যায়। গত 23 ফেব্রুয়ারি গঠন করা কমিটির তদন্ত এখনও চলছে জানালেন বিমানের মুখপাত্র বশরা ইসলাম। তবে একই স্টেশনে অভিযুক্তের স্ত্রীর পদায়নকে স্বাভাবিক বলে মনে করছেন তিনি। ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক হয় যে কাকে কোন স্টেশনে দিবে। ওনার ওয়াইফও এই ইন্টারভিউ, ওনাকে চলে আসতে হবে ওখান থেকে, তারপরে উনি ওনার জায়গায় হচ্ছে গিয়ে করতে। ওনার ওয়াইফ আমাদের এমপ্লয়ি, তাকে তো আমরা দেখবো এমপ্লয়ি হিসেবে। কোনো এখানে কোনো নিয়মের ব্যবস্থা হয়নি, এটা ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে তার ট্রান্সফার অর্ডার হয়ে আছে এবং সেই ট্রান্সফার অর্ডারটা এখন পর্যন্ত এক্সিকিউট করতে পারে নাই। সরিষায় ভূত থাকলে তো আপনি কোন সরিষা দিয়ে ভূত সরাবেন, সেই জন্য এই ব্যাপারেও আমরা একটা অনুসন্ধান চালাবো। যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব। অভিযোগ আছে 3 বছর মেয়াদ পার হলেও অভিযুক্ত কুয়েত স্টেশন ম্যানেজার শাহজাহান নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এখনো বহাল আছেন কুয়েতেই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক গ্রামের বাসিন্দাদের 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় গোটা ইউনিয়ন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই সংঘাতে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। দিনের শুরুতেই রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জের বানিয়াচং ইউনিয়ন। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের এই সংঘাত চলে 2 ঘণ্টাব্যাপী। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। পুলিশ জানায় অপারেশন ডেভিল হান্ট চলাকালে বড় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদ গ্রেফতার হন। এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবদল নেতা কফিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর জামিনে মুক্তি পান ফরিদ। এরপর আবারও চেয়ারম্যানের দায়িত্ব নিতে গেলে তাতে বাধা দেন কফিল। এ নিয়েই 2 পক্ষের মধ্যে শুরু হয় বিরোধ। জুড়ে দখল করতেছে বেটায় চেয়ারম্যানের পদ আবার ফাইতো বেটায়, ওই কারণে মনে হয় আজকে মারামারি হয়েছে। আওয়ামী লীগের সকল নেতা কল দেখলা আর বিএনপি নেতা কল দেখলা এরা ইতালিয়া তোমার জামাল হয়েছে। সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে মুখোমুখি হন ফরিদ আহমেদ ও কফিল উদ্দিন। প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ফরিদ আহমেদের সমর্থক নোয়াগাঁও কদুপুর গ্রামের বাসিন্দাদের সাথে সংঘর্ষে জড়ায় কফিল উদ্দিনের সমর্থক হলদারপুর গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে প্রথমে হামলার জন্য দায়ী করছে। মোহাম্মদ কফিল উদ্দিন সে তার সন্ত্রাস বাহিনী লইয়া আইয়া ওই আক্রমণ হইয়া লাইছে। আল্লাহ যে বাঁচাইছেন আমার মানুষ, জনগণ খবর ভাইয়া আইয়া আমারে বাঁচাইছে, নাইলে আমি আজকে বাঁচতে পারলাম না। নৌকার চেয়ারম্যান এবং সাবেক আওয়ামী লীগের সভাপতি উনি মনে ফরিদ মিয়া জেলে যাওয়ার পরে আমার ইউনিয়ন পরিষদে মিললে মনে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিল। তা আমরা হইলে উনি যদি এখানে দায়িত্ব গ্রহণ করতেন তাহলে 12 জন মেম্বারের সদস্য মত হইয়া বইতা, কিন্তু তাই জুড়ে আওয়ামী লীগ সংগঠিত হইয়া তাই কোন এলাকার ভিতরে প্রত্যেক দিনে মিটিং কইরা আমরা মেম্বার হয়েছে যে ইউনিয়ন পরিষদের আমার মেম্বার গীতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রক্তক্ষয়ী সংঘর্ষে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা নিব, আসামি ধরার জন্য যা করার দরকার আমরা তাই করব। আমি আশা করব ভবিষ্যতে এটা নিয়ে যেন আর কোনো মারামারি এবং বিভেদ সৃষ্টি না হয়। এবার আইনের কাজ আইন করবে। সংঘাতের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আসছে 11 জুন বিএনপি সরকারের বাজেট ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হুইপ আরও জানিয়েছেন, এতে শিক্ষা, স্বাস্থ্য সহ জনসম্পৃক্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে। দ্রব্যমূল্যে বাজেটের প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়া পরিবারের অবদান তুলে ধরে বলেন, যতদিন বাংলাদেশ থাকবে জিয়া পরিবারের কাছে দেশের মানুষ ঋণী হয়েই থাকবে। বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ এনে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের আহ্বানে সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনের স্বচ্ছতা সহ 5 দফা দাবি তুলে ধরা হয়। ভোটার তালিকা জালিয়াতির অভিযোগ নিয়ে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেবার সিদ্ধান্ত নেন
বিরোধী দলীয় নেতারা। এর পাশাপাশি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়। দেশের অর্থনৈতিক সংকট নিরসনে মোদী সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান ইন্ডিয়া জোটের নেতারা। গতরাতে দেশে ভূকম্পন অনুভূত হওয়ার পর আজ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। স্থানীয় সময় সকালে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 6.5 মাইল গভীরে, যার ফলে অনেকটা পূর্ণ শক্তি নিয়েই আঘাত হানে এই কম্পন। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 19টি মরদেহ। আহত হয়েছে শতাধিক মানুষ। অনুভূত হয়েছে 140টি আফটারশক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উৎপত্তিস্থল মিন্দানাও প্রদেশে। সুনামি সতর্কতা জারি করা হয়েছে ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও। কতটা শক্তি নিয়ে আঘাত এনেছে ভূমিকম্প তাই দৃশ্য বলে দেয়। চোখের সামনে মুহূর্তেই ধসে পড়ে পুরো ভবন। এমনই ভয়াবহ চিত্র দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। সকালের অ্যাসেম্বলিতে যখন ব্যস্ত ছিল শিক্ষার্থীরা, তখনই কেঁপে ওঠে চারপাশ। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে। কম্পন থেমে যাওয়ার পর স্পষ্ট হতে থাকে ক্ষয়ক্ষতি। স্থানীয় সময়ে সকালে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। এর কেন্দ্র ছিল মিন্দানাও প্রদেশ। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 6.5 মাইল গভীরে। ফলে পূর্ণ শক্তি নিয়েই আঘাত হানে এটি। এখন পর্যন্ত অন্তত 140টি আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে মিন্দানাওতেই। প্রায় 2.5 কোটি জনসংখ্যার প্রদেশটিতে পুরোপুরি বিচ্ছিন্ন বিদ্যুৎ, পানি এবং টেলিযোগাযোগ ব্যবস্থা। স্থাপনা এবং গাছ উপড়ে পড়ায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্থানের সড়ক। প্রায় একই চিত্র ফিলিপাইনের অন্যান্য প্রদেশগুলোতেও। এদিকে শুরু হয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে মরদেহ। হতাহতের সংখ্যা মিন্দানাওতেই সবচেয়ে বেশি। ফিলিপাইনের পাশাপাশি কম্পন অনুভূত হয় জাপান, ইন্দোনেশিয়া সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় সকালে কম্পন অনুভূত হয়। অন্তত 10টি স্থানে আঘাত এবং ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকাগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ প্যাসিফিক রিং অফ ফায়ার এলাকার অন্তর্গত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।